সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আমরা 2021 সালে পা রেখেছি। আমাদের এই নতুন বছরটি সবার জন্য সম্ভাবনাময় হোক, সবার স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা পাক, এই প্রার্থনা রেখে, সবার জন্য এই প্রার্থনা রেখে আজকে আমরা নতুন বছর শুরু করছি এবং নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ক্লাসের শুরুতেই আমি এই নতুন বছর এবং পুরাতন বছর নিয়ে কয়েকটি কথা সংক্ষেপে বলতে চাচ্ছি। তো আমরা একটি দুর্যোগময় বছর পেরিয়ে একটি সম্ভাবনাময় বছরে পা রাখলাম। এই যে দুর্যোগ আমরা পেরিয়ে এসেছি, এই দুর্যোগ কিন্তু চলে যাবে না। আমাদেরকে এর সাথে সমঝোতা করে কিভাবে বেঁচে থাকা যায় সেই চেষ্টা, সেই চিন্তা করতে হবে। পুরাতন বছর আমাদের মাঝ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক নতুন অভিজ্ঞতাও কিন্তু আমরা অর্জন করেছি, অনেক নতুন কিছু শিখেছি। এই শতাব্দীতে যা কেউ দেখেনি আমরা 2020 সালে তা দেখলাম। এইরকম মহামারী কিন্তু যুগে যুগে এসেছে এবং সেই সব যুগের মানুষেরা কিভাবে সেটি ট্যাকেল দিয়েছে সেটিও আমাদের দেখবার, বুঝবার এবং জানবার বিষয়। তথ্য যতটুকু পাওয়া যায় ততটুকু থেকে আমরা জানি 1346 থেকে 1353 পর্যন্ত এবং তারপর 1700 শতক পর্যন্ত কিন্তু প্লেগ নামক একটি মহামারী পৃথিবীতে এসেছিল। সেটির সাথে যুদ্ধ করে মানুষ টিকে থেকেছে। তারপর এসেছে গুটি বসন্ত। গুটি বসন্ত রোগটির সাথেও যুদ্ধ করে অনেক মানুষ পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। আবার যারা টিকে থেকেছেন তাদের মধ্যে যারা সচেতন ছিলেন তারা টিকে থাকতে পেরেছেন। এই রোগের বিরুদ্ধে টিকা আবিষ্কার হয়েছে, কিন্তু রোগটির সাথে যুদ্ধ করতে করতে প্রায় 200 বছর পরে জন এডওয়ার্ড জেনার তিনি গবেষণা করে একটা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এবং তারপরেই কিন্তু গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল হয়েছে। এর জন্য 200 বছর অপেক্ষা করতে হয়েছে। এরপরে আমরা দেখেছি যে কলেরা নামক একটি মহামারী পৃথিবীতে এসেছিল, যেটি তোমরা সিনেমা, নাটক, বিভিন্ন উপন্যাসে পাবে, যে উলা উঠা দেবীর কথা। তখন কুসংস্কারে পৃথিবী পূর্ণ ছিল। তো সেই কলেরাকেও সামাল দেওয়া গিয়েছে। এরপরে ইনফ্লুয়েঞ্জা, এটিও 1817 সালের দিকে কলেরা এসেছিল। সেটিও 100 বছর জুড়েই কিন্তু ছিল, প্রথম দিকে মহামারী আকারে এবং তারপরে সেটা 100 বছর জুড়ে মানুষকে ভুগিয়েছে, অনেক প্রাণ কেড়ে নিয়েছে। এরপরে 1800 শতকের দিকে ইনফ্লুয়েঞ্জা এসেছে। তারপরে 1900 শতকে, এই যে আমরা যে শতকটা পিছনে পাড়ি দিয়ে এসেছি, 1918 সালের দিকে এসেছিল স্প্যানিশ ফ্লু। তারপরে ধারাবাহিকভাবে হংকং ফ্লু এসেছে, সার্স, মার্স এইসব এসেছে এবং এখন কোভিডের সাথে আমরা একটা যুদ্ধে নেমেছি। আমাদেরকে প্রাণপণ যুদ্ধ করে এই পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করতে হবে। সেই জন্য আসলে ভ্যাকসিন কবে আসবে সেটার কথা ভেবে লাভ নাই, আমাদেরকে সচেতনতার সাথে নিজেদেরকে সুরক্ষা করতে হবে। তো আমি আসলে কথা না বাড়াই, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসে ঢুকে যাই। আজকে তোমরা জানো আমার পরিচয়, নিশ্চয়ই সবাই চেনো। আমি মাহমুদা নাসরিন, প্রভাষক কৃষি শিক্ষা, হাফেজ জিয়া রহমান ডিগ্রি কলেজ, শ্যামগঞ্জ পূর্বজেলা নেত্রকোনা, এবং আমার বিষয় কৃষি শিক্ষা। আমি আজকেও তোমাদেরকে কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো এবং আমার আজকের এই লেকচারটি প্রথম অধ্যায় থেকে লেকচার নাম্বার 4। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি খাবার, নিশ্চয়ই অনেকের প্রিয়, অনেকেই পছন্দ করো। আমরা কি চিনি এই মাছটা? প্লেটে আসলে তো খুব চিনি। এখন জানা যাচ্ছে? হ্যাঁ, এই মাছটির নাম হচ্ছে নাইলোটিকা। এটি কোথাও কোথাও তেলাপিয়া নামেও পরিচিত। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে
নাইলোটিকা চাষ পদ্ধতি ও রোগ ব্যবস্থাপনা। আমরা আজকের পাঠ থেকে যা শিখব তা হচ্ছে নাইলোটিকা চাষ পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, নাইলোটিকার খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, নাইলোটিকার রোগ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো এবং নাইলোটিকার রোগ ব্যবস্থাপনা বিশ্লেষণ করতে পারবো। দেখি আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো কতটুকু রপ্ত করতে পারি। আমরা একটু দেখি নাইলোটিকার পরিচয়। মাছটি তো আমরা দেখিয়েছি। নাইলোটিকা মাছটি থাইল্যান্ড থেকে 1974 সালে আমদানি করা হয়েছে। এটা দ্রুত বর্ধনশীল এবং খেতে খুবই সুস্বাদু। যে কোনো মৌসুমে একে চাষ করা যায়। অল্প সময়ে অল্প পানিতে সহজে চাষ করা যায়। বছরে এটা 3-4 বার ডিম পারে। 3 মাসে প্রজননক্ষম হয় এবং 2 মাসে এটি খাবার উপযোগী হয়। মানে আমরা যদি খাবারের জন্য চাষ করি তাহলে 2 মাস পরেই কিন্তু এটা পুকুর থেকে বা চাষের জায়গা থেকে এটাকে আহরণ করতে পারবো। আর যদি প্রজননের জন্য রাখতে চাই তাহলে এটিকে 3 মাস পর্যন্ত পুকুরে রাখতে হবে বা জলাশয়ে রাখতে হবে। তার মানে 3 মাসে সে প্রজননক্ষম হয়ে যাবে। আর এই মাছের দেহ আইস দ্বারা আবৃত থাকে। ছোট অবস্থায় দেখতে অনেকটা কই মাছের মতো। ছোট পুকুরে এককভাবে চাষ করা যায়। এই মাছ তেলাপিয়া নামেও পরিচিত। আমাদের দেশে তেলাপিয়ার আসলে 2টি জাত রয়েছে। একটা হচ্ছে তেলাপিয়া নাইলোটিকা, এটা নীল নদ থেকে এসেছে। আর তেলাপিয়া মোজাম্বিকা, এটা মোজাম্বিক থেকে আনা হয়েছে। এদের মধ্যে প্রজনন ঘটিয়ে বা সংকর একটা জাত বা হাইব্রিড জাত উদ্ভাবন করা হয়েছে, যেটাকে আসলে আমরা নাইলোটিকা বলছি, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরিওপ্রোমিস নাইলোটিকা। এই মাছ মনোসেক্স তেলাপিয়া নামেও পরিচিত। আমরা আরেকটা যদি দেখি যে নাইলোটিকা মাছের বেশ কয়েকটি ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। এর মধ্যে আরেকটা হচ্ছে গিফট তেলাপিয়া। গিফটের পুরো নাম হচ্ছে জেনেটিক্যালি ইমপ্রুভড ফার্ম তেলাপিয়া। প্রকৃতিগতভাবেই পুরুষ নাইলোটিকা মাছের দৈহিক বৃদ্ধির হার বেশি এবং এই ধারণাকে কাজে লাগিয়ে হরমোন প্রয়োগ করে হ্যাচারির সব নাইলোটিকাকে পুরুষে রূপান্তরিত করে গিফট মাছ তৈরি করেছেন মৎস্যবিজ্ঞানীরা। এটাকেই কিন্তু মনোসেক্স তেলাপিয়া বলা হচ্ছে। নাইলোটিকার বৈশিষ্ট্য আমরা শুরুতে একটুখানি বলেছি, আরেকটু পরিষ্কার করে আমরা একটু যদি দেখি যে এই মাছ দ্রুত বর্ধনশীল এবং সারা বছরই চাষ উপযোগী। এটার দেহের বর্ণ ধূসর নীলাভ থেকে সাদা। দেহ চেপ্টা, গোলাকার, একটু বেটে এবং বলিষ্ঠ ধরনের। মাথা বেশ শক্ত এবং মোটা, আর বিস্তার দৈর্ঘ্য অপেক্ষা চওড়া অথবা দৈর্ঘ্যের সমান। যে কালচে রঙের খাড়া পাখনাগুলোতে অস্পষ্ট ছোট ছোট সাদা দাগ থাকে। এরা কিন্তু মিঠা পানির মাছ, আর এই মাছ নিজেরাই বংশ বিস্তার করতে পারে। এদের প্রজননের জন্য আলাদা কোনো কৃত্রিম ব্যবস্থা না নিলেও চলে। এরা 2 মাস বয়সে খাওয়ার উপযোগী হয় এবং 3 মাস বয়সে প্রজননক্ষম হয়, যেটা বললাম যে 200 থেকে প্রায় 300 গ্রাম ওজনের হয়। আর যেই জলাশয়ে 5 থেকে 6 মাস পানি থাকে সেখানে অনায়াসেই নাইলোটিকা চাষ করা যায়। তো এই যে নাইলোটিকা মাছ, এটা আমরা কেন চাষ করব, এটার আসলে কি গুরুত্বটা রয়েছে। নাইলোটিকা এই মাছ যেহেতু দ্রুত বেড়ে ওঠে এবং এদের উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই জন্য ওরা যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। এই মাছকে চাষ করতে গেলে যে ব্যবস্থাপনা সেটা সহজতর। মনোসেক্স তেলাপিয়ার কথা যেটা বললাম, সংকরজাত, শুধুমাত্র পুরুষ তেলাপিয়া হয়। স্ত্রী তেলাপিয়ার অভাবে প্রজনন সম্পন্ন করতে পারে না, ফলে মানে পুকুরে বাচ্চাও হয় না, আর চাষে কোনো বিঘ্ন ঘটে না। খাবার নিয়ে ভাগাভাগি হয় না, সম্পূরক খাবার নিয়ে অধিক ঘনত্বে চাষ করা যায়। এইসব কারণে এই মাছটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও কোথাও কোথাও কিছু সমালোচনা শুনতে পাওয়া যায়, কিন্তু আমরা যদি মাছটিকে সঠিকভাবে উৎপাদন করতে পারি তাহলে এর প্রোটিন আমাদের জন্য খুবই উপযোগী। আমরা চাষ পদ্ধতি নিয়ে একটু আলোচনা করতে যাই। আমরা আগে জানবো যে নাইলোটিকার আবাসস্থলটা আসলে কেমন হবে বা কোথায় তারা থাকে। নদী, হ্রদ, পয় নিষ্কাশন নালা, সেচ নালা সহ বিভিন্ন ধরনের যে স্বাদু পানির জলাশয়ে এই মাছটি স্বাচ্ছন্দ্যে বাড়তে পারে বা বেড়ে ওঠে। বাংলাদেশের অগভীর খাল, নালা, পুকুর, দিঘি, ডোবা, যেখানে ওই যে বলছিলাম যে কমপক্ষে 1 মিটার পানি থাকে, সেই সব স্থানে এই মাছ চাষ করে আসলে ভালো
ফলন পাওয়া যায়। নাইলোটিকার প্রজননের একটা খুব মজার ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা একটি কথা জানি যে মাছের মায়ের পুত্র শোক। তার মানে এই প্রবাদটি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? প্রবাদটি দিয়ে বোঝানো হয় যে মাছ সাধারণত ডিম ফুটিয়ে ডিম ছাড়ে। সেই ডিম তোমরা যেটা জানো যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে বা চৈত্র বৈশাখ মাসের দিকে যখন পানিতে একটু যখন একটু বৃষ্টি হয়, পানিতে স্রোত থাকে, সেই স্রোতের মুখে ডিম ছেড়ে দিয়ে সে চলে যায় এবং স্রোতের ধাক্কায় ডিম ফোটে। বেশিরভাগ মাছের ক্ষেত্রেই এটা ঘটে। সেই জন্য এইখান থেকে কোনো কোনো ডিম যদি না ফোটে বা কিছু বাচ্চা যদি মরেও যায়, মাছের মায়ের কিছু যায় আসে না। এই কথা থেকেই মাছের মায়ের পুত্রশোক কথাটি এসেছে। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে বা নাইলোটিকার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি ভিন্ন। দেখো, একটি ডিম থেকে পোনা ফোটাতে বা বাচ্চা ফোটাতে মা মাছ, এই তেলাপিয়া বা নাইলোটিকা মা মাছটি কত কষ্ট করে। আমরা একটু যদি নাইলোটিকা প্রজনন সম্পর্কে জানি, তার আগে একটু পরিচয়টা জেনে নিই। যে এই মাছটি দেখতে ধূসর নীলাভ থেকে সাদা লালচে। আচ্ছা, পুরুষ মাছের গলার অংশের বর্ণ লালচে এবং স্ত্রী মাছের ক্ষেত্রে বর্ণ লালচে হলুদাভ। পৃষ্ঠ পাখনা কৃষ্ণ বর্ণের মার্জিনযুক্ত এবং পুচ্ছ পাখনা সাদা বর্ণের সরু লম্বা দাগযুক্ত। নাইলোটিকা মাছ তাপমাত্রার উপর ভিত্তি করে 3 থেকে 6 মাসে প্রজননক্ষম হয় এবং বাচ্চা ফোটায়। পুরুষ নাইলোটিকা, এখন আমরা একটু জানি যে পুরুষ নাইলোটিকা জলাশয়ের তলদেশের মাটিতে তার শরীরের যতটা আকার তার দ্বিগুণ পরিমাণ ব্যাসের স্থান নিয়ে, মানে প্রায় 25 সেন্টিমিটারের মতন স্থান নিয়ে সে গর্ত করে। স্ত্রী মাছ ওই গর্তে ডিম ছাড়ে। তারপর পুরুষ মাছ সেই ডিমের উপরে শুক্রাণু ছেড়ে দিয়ে ডিমগুলোকে নিষিক্ত করে। এরপর নিষিক্ত হওয়ার পর স্ত্রী মাছ ওই ডিমগুলোকে তার যে কুসুমথলি সেটি মিলিয়ে না যাওয়া পর্যন্ত মুখে নিয়ে রাখে এবং 8 থেকে 10 দিন পর ডিম ফুটে পোনা বের হয়। এই যে পোনাগুলো দৈর্ঘ্য 7 থেকে 8 মিলিমিটার হলে মা মাছ পোনাগুলোকে পানিতে ছেড়ে দেয়। এই 7 থেকে 8 মিলিমিটার হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 8 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু মা মাছ ডিমগুলোকে মুখের মধ্যে রেখে দেয় এবং এই সময় মা মাছ কোনো প্রকার খাদ্য গ্রহণ করে না। পৃথিবীতে মায়েরাই কিন্তু সন্তানের জন্য এমন কষ্ট সহ্য করতে পারে। ঠিক আছে, মাছের মধ্যে এই ব্যাপারটি রয়েছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একটি নাইলোটিকা মাছ, তার মুখের মধ্যে ডিম, এটি কিন্তু মা মাছ সে ফুটানোর জন্য মুখে নিয়ে রেখেছে। এখানে আরো কয়েকটি ছবি, এটি হ্যাচারিতে কিভাবে তেলাপিয়া ডিম সংগ্রহ করে মানে ফুটানো হয় সেটির একটি ছবি। আমরা একটু দেখি যে আমরা আসলে কিভাবে মাছ আমরা যে চাষ করব তার ধাপগুলো কি। পুকুর ব্যবস্থাপনা, এই ধাপের মধ্যে যেগুলো থাকবে সেগুলো নিয়ে একটু কথা বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার মেরামত এবং সংস্কার করতে হবে প্রথমেই। এটা আমরা এগুলো যখন আমরা এর আগে কি পড়েছিলাম, রাজপুটি নিয়ে আমরা ক্লাস করেছিলাম। রাজপুটিতে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি বিস্তারিত। সেজন্য এখানে সংক্ষেপে তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থা যে আমরা প্রথমেই পার মেরামত ও তলা সংস্কার করব পুকুরের, তারপর আগাছা পোকা দমন করব, রাক্ষসে মাছ দমন করব, তারপর আমরা পুকুরটা শুকিয়ে সেখানে চুন প্রয়োগ এবং সার প্রয়োগ করব। কেন সার প্রয়োগ করব? যাতে পুকুরের মাছের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। প্রাকৃতিক খাদ্য কি ছিল মনে আছে তোমাদের? প্লাঙ্কটনের কথা আমরা বলেছিলাম, জিও প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনের কথা বলেছিলাম। এবার আমরা পোনা মজুত এবং সংগ্রহ করব। যখন আমাদের পুকুর প্রস্তুত হয়ে যাবে তখন আমরা পোনা মজুত এবং সংগ্রহ করব। কি সাইজের পোনা সংগ্রহ করব সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম। এরপরে পোনা মজুত পরবর্তী যে ব্যবস্থাপনা সেটি আমাদের করতে হবে। খাদ্য কতটুকু তৈরি হলো, সম্পূরক খাদ্য প্রয়োগ করার ব্যাপার থাকলে সেটি আমরা দেখব। তারপর খাদ্য ব্যবস্থাপনা, তারপর আমরা মাছগুলোকে জাল টেনে টেনে পরীক্ষা করে দেখতে হবে সেগুলো কোনো অসুখ বা রোগবালাই হয়েছে কিনা, সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বা পরিচর্যা করতে হবে।
এবং তারপরে যথাযথ ওজন হলে পরে সেই মাছ আমরা আহরণ করব এবং প্রয়োজনে বাজারে বিক্রি বা নিজেরা খাদ্য হিসেবে গ্রহণ করব। এইগুলো হচ্ছে আমাদের মাছ উৎপাদনে, সেটি নাইলোটিকা হোক বা রাজপুতি হোক, আমাদের চাষ পদ্ধতিতে এই ব্যাপারগুলো থাকবে। এখন আমরা একটু দেখি বিস্তারিত আলোচনায় আমরা এই কথাগুলো আলোচনা করেছি যে নাইলোটিকা দুই ধাপ, অর্থাৎ নার্সারিতেও করা যায় এবং পুকুরে বা মজুদ পুকুরেও চাষ করা যায়। এই কথাগুলো আমাদের আসলে আগের স্লাইডের সাথে আলোচনা হয়ে গিয়েছে, আমি আর বিস্তারিত আলোচনায় এখন আর যাচ্ছি না। মজুদ পুকুর ব্যবস্থাপনা আমরা কিভাবে করব সেটিও আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি। এই আলোচনাগুলো কিন্তু আগের ক্লাসে হয়ে গিয়েছে, তোমরা সবাই যারা গত ক্লাসে উপস্থিত ছিলে তারা জানো। আমরা নাইলোটিকার খাদ্য নিয়ে বলি, সেগুলো আমরা জানি যে প্লাঙ্কটন, শ্যাওলা, এজোলা, পানা জাতীয় উদ্ভিদ, এইগুলো প্রাকৃতিক খাদ্য। এবং প্লাঙ্কটন কি সেটাও তোমরা জানো যে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব, যা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে। এগুলো দুই প্রকার, ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন। এগুলো আমরা আসলে বারবারই পড়েছি, সম্পূরক খাদ্য নিয়েও আলোচনা করা হয়েছে। এবার আমরা একটু দেখি যে মাছ কিভাবে আসলে তাদের খাদ্য তালিকা কিভাবে করা হয়, মাছের খাবারের উপর ভিত্তি করে গড় ওজন কিভাবে বাড়ে, কতটুকু বাড়ে, সেটা নিয়ে একটু কথা বলি। যেমন আমরা খাবারের শ্রেণী, এটাকে আসলে স্টার্টার হিসেবে বলা হয়, যে প্রথম দিকে তাকে স্টার্টার 1 সাপ্লিমেন্ট হিসেবে যখন দেই তখন দৈনিক ওজন 20 থেকে 25 গ্রাম, অর্থাৎ তার দেহের ওজনের 8 থেকে 10% খাবার দৈনিক প্রয়োগ করতে হবে এবং এভাবে 3 দিন দিতে হবে। তারপরে স্টার্টার 2 স্টার্ট করতে হবে, সেটিও মাছের ওজন 50 থেকে 100 গ্রাম হবে, অর্থাৎ তার দেহের ওজনের 6 থেকে 8% খাবার কিন্তু সরবরাহ করতে হবে। স্টার্টার 3, এটাকে গ্রোয়ার 1 বলা হয়। তারপরে গ্রোয়ার 2, এটাও হচ্ছে দেহের ওজনের 5 থেকে 6% হারে যদি আমরা দিই তাহলে পরে মাছের ওজন হচ্ছে 100 থেকে 200 গ্রাম, এটাও 3 দিন দিতে হবে। তারপরে 3 দিন হচ্ছে গ্রোয়ার 2, যেটা 200 গ্রামের ঊর্ধ্বে হয়ে যায়, তাদের জন্য খাবার তার দেহের ওজনের 1 থেকে 4% পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। এভাবে আমরা মাছের জন্য খাদ্য তালিকা করতে পারি। নাইলোটিকার রোগ, আমরা আজকের ক্লাসটি মোটামুটি রোগ সহ সবগুলো বিষয় একবারেই নিয়ে আসার চেষ্টা করেছি, দুটি ভাগে ভাগ করে নিয়ে। আমরা যেমন রাজপুটিতে খাদ্য ব্যবস্থাপনা পর্যন্ত একটি ক্লাস রেখেছিলাম এবং রোগ ব্যবস্থাপনা নিয়ে আমরা আরেকটি ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু যেহেতু তোমাদের এই বিষয়গুলোর সাথে একবার পরিচয় ঘটে গিয়েছে, সেই জন্য আজকের ক্লাসে নাইলোটিকার ব্যাপারে আমি দুটি ক্লাসকে একত্রে করেছি। তোমরা নিজেরা একটু দেখবে, পড়বে, তারপর আমি যতটুকু চেষ্টা করব যে তোমাদেরকে আলোচনা করিয়ে দেওয়ার জন্য। আমরা দেখি একটু যে নাইলোটিকাতে পরজীবী ঘটিত রোগ, তোমরা আগের ক্লাস থেকে নিশ্চয়ই জানো যে পরজীবী মানে হচ্ছে যেই সমস্ত মানে জীবগুলো অন্যের দেহে বাস করে সেগুলোকে আমরা পরজীবী বলি। এই পরজীবীরা যে রোগ ঘটায় এটা হচ্ছে পরজীবী ঘটিত রোগ। সেই রোগের মধ্যে আছে হচ্ছে সাদা দাগ রোগ, উকুন বা আরগুলাস। আর ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে লেজ ও পাখনা পচা রোগ, উদর বা শোথ রোগ, চোখ ফোলা রোগ। ছত্রাক জনিত রোগ হচ্ছে ক্ষত রোগ। আমরা আজকের ক্লাসে একটু দেখি যে আসলে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে লেজ মানে ক্ষত রোগ, এটা হচ্ছে ক্ষত রোগ, সরি। আর এটা হচ্ছে শোথ রোগ, এটা লেজ ও পাখনা পচা রোগ। আমার এটা এখানে লিখতে একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে লেজ ও পাখনা পচা রোগ, আর এটা হচ্ছে উদর বা শোথ রোগ, এই যে পেটটা ফুলে গিয়েছে এটা সম্পর্কে। আর আমরা এবারে দেখছি যেটা, সেটা হচ্ছে চোখ ফোলা রোগ, মাছের চোখ ফুলে যায়। এরপরে আমরা দেখি এটা হচ্ছে উকুন বা আরগুলাস সংক্রমণ হলে মাছে যা ঘটে সেটি। এটা এক ধরনের উকুন, এর আক্রমণে মাছের ছোট ছোট মাছের ক্ষেত্রে, মানে ছোট মাছের ক্ষেত্রে এটা ভারসাম্যহীন হয়ে যায়, মাছকে বিভিন্ন কঠিন বস্তুর সাথে গা ঘষতে দেখা যায়, আক্রান্ত স্থানে একটি গোলাকার গর্ত পরিলক্ষিত হয়, যা অনেক সময় লাল বর্ণ ধারণ করে, আক্রান্ত স্থানে চারপাশে ফুলে যায় এবং আইস ঢিলা হয়ে যায়, এমনকি আইসগুলো ফুলে ফুলে পড়ে যায়, এগুলো লক্ষণ। আর আগে যে আমরা ছবিগুলো দেখলাম যে লেজ ও পাখনা পচা রোগ, তারপর শোথ রোগ, চোখ ফোলা রোগ বা
এইগুলোর যে লক্ষণ এগুলো তোমরা পড়ে নেবে, তোমাদের জন্য টাস্ক থাকলো। উকুন হলে আসলে চিকিৎসা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ফরমালিন দ্রবণে মাছকে 1 ঘন্টা, মানে কতটুকু দ্রবণ, 250 ppm দ্রবণে মাছকে 1 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। কপার সালফেট দ্রবণে 250 ppm দ্রবণে 1 মিনিট ডুবিয়ে রাখতে হবে। আর যদি পুকুরে চিকিৎসা করি তাহলে ফরমালিন 25 ppm 3 থেকে 4 বার একদিন পর পর পুকুরে প্রয়োগ করতে হবে। আর অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে অক্সি টেট্রাসাইক্লিন, এটা প্রতি কেজি মাছের জন্য 50 থেকে 75 মিলিগ্রাম হিসাবে পরপর 5 থেকে 10 দিন খাবারের সাথে মিশিয়ে, যে আমরা মাছের জন্য যে সম্পূরক খাদ্য দিয়ে থাকি সেই খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। মাছের বয়স ও রোগের তীব্রতার সাথে উল্লেখিত মাত্রা কিন্তু পরিবর্তন হতে পারে। তো এইভাবে আমরা আরগুলাস বা উকুনের চিকিৎসা দিয়ে থাকি। আর ছত্রাকজনিত রোগ যদি হয় তাহলে পরে আমরা কিভাবে, যেমন ধরো এখানে তেলাপিয়ার খামার, বিশেষ করে হ্যাচারিতে ছত্রাক সংক্রমণ একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। ছত্রাক সাধারণত দ্বিতীয় পর্যায়ে সংক্রমণকারী জীবাণু হিসেবে পরিচিত। আগে একটা ছত্রাক হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণকারী জীবাণু হিসেবে পরিচিত। মাছের ত্বক, পাখনা, ফুলকা ও ডিমের উপরের দিকে কোনো কারণে যদি ছিঁড়ে যায় তাহলে ছেঁড়া অংশে ছত্রাকের সংক্রমণ হয় এবং এই ছত্রাক সংক্রমণের ফলে যে ক্ষত সৃষ্টি হয় সেখানে আরও নানা ধরনের রোগ জীবাণু গিয়ে আরও রোগ সৃষ্টি করে এবং ডিম বা লার্ভাগুলো মারা যায়। তো মাছের গায়ে বা ডিমের উপরে সাদা তুলার মতো আবরণ দেখা যায়, তবে অন্যান্য বস্তুর সাথে মিশে রং পরিবর্তন হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে রং বাদামি হতে দেখা যায়। আর ছত্রাকের শাখা প্রশাখা, ছত্রাকের যে মাইসেলিয়ামগুলো তৈরি হয় সেগুলো মাছের ত্বকে বিস্তার লাভ করে এবং এতে মাছের শরীরের যে ভারসাম্যতা সেটা নষ্ট হয় এবং মাছ তাড়াতাড়ি মারা যায় বা পুকুরে ভেসে উঠতে দেখা যায়। সতর্কতা হচ্ছে যে পুকুর, হ্যাচারি এগুলো জীবাণুমুক্ত করতে হবে এবং পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাচারি কর্মী যিনি কাজ করবেন তিনিও পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। যন্ত্রপাতিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মাছ ধরা, পরিবহন এবং জাল টানা এগুলো প্রতিটি কাজে এমনভাবে করতে হবে যাতে মাছের উপর কোনো চাপ সৃষ্টি না হয় এবং ডিম ও লার্ভার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে। আর চিকিৎসা মানে 30,000 থেকে 50,000 ppm লবণ পানিতে আক্রান্ত মাছকে 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তবে চিকিৎসার সময়কাল মাছের সহ্য ক্ষমতার উপর নির্ভরশীল, প্রয়োজনে চিকিৎসার পুনরাবৃত্তি করতে হতে পারে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে ক্লাস দেখলাম, এখন একটু তোমরা নিজেদের মধ্যে কিছু কাজ করবে যে নাইলোটিকা মাছের চাষের যে বৈশিষ্ট্যগুলো, মাছের বৈশিষ্ট্য, এখানে চাষের বৈশিষ্ট্য হবে না, কথাটা টাইপ করার সময় ভুল হয়ে গেছে। মাছের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। আমরা একটু দেখি তাহলে নাইলোটিকা মাছ কত সালে বাংলাদেশে এসেছে। আশা করছি তোমরা পারবে। নাইলোটিকা মাছ চাষ লাভজনক কেন, এটি কিন্তু আমরা আলোচনা করেছি। নাইলোটিকা মাছ ব্যাকটেরিয়া দ্বারা কি কি রোগে আক্রান্ত হয়, আমরা যে রোগের যে ভাগটা পড়লাম সেখানে আমরা দেখেছি। আর মাছের যে পরজীবীজনিত রোগ এটি দমনের উপায় কি সেটা নিয়েও আজকের ক্লাসে আলোচনা হয়েছে। এটা বাড়ির কাজ নাও। নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। আসলে এভাবে দেওয়ার অর্থ হচ্ছে যে পুরো অধ্যায়টি তাহলে তোমার আরেকবার করে খুব সুন্দর করে পড়া হবে। তুমি যখন লিখতে বসবে তখন পুরোটা সম্পর্কেই তোমাকে প্রতিটা পয়েন্টই তোমাকে নিয়ে আসতে হবে। সেই জন্য এইভাবে অ্যাসাইনমেন্টগুলো বা আমি বাড়ির কাজটা দেওয়ার চেষ্টা করে থাকি। আরেকটি বিষয় যে এই যে আমি ক্লাসগুলো অনলাইনে করাচ্ছি, তোমাদের সাথে তো ফেস টু ফেস দেখা হওয়ার সুযোগ নেই। তো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই সেটি আমাকে লিখে পাঠাবে, একটা কমেন্টে অথবা মেসেজে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। আমরা ক্লাসের একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি তেলাপিয়া মাছের প্রজননে যে কথাটা উল্লেখ করেছি সেটা নিয়ে, সেটার সাথে সংগতি রেখে সংশ্লিষ্ট একটি বাণী নিয়ে এসেছি। মায়ের প্রতি ভক্তি দৃষ্টি পুণ্যময়।
প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস থেকে বলা হয়েছে। তো আমি আশা করব যে তোমরা এই প্রজন্মের ছেলেমেয়েরা এই বিষয়গুলো নিজেদের মধ্যে রপ্ত করবে। পিতামাতাকে মান্য করা, সম্মান করা এবং অবশ্যই সেই সাথে গুরুজনদেরকেও সম্মান করা, এই শিষ্টাচারটি তোমরা নিজেদের মধ্যে আয়ত্ত করবে। আর তোমরা তো জানোই মায়ের পায়ের নিচে বেহেশত, যে ধর্মেই বলো না কেন, সব ধর্মেই কিন্তু এভাবেই বলা রয়েছে। আমার আজকের ক্লাসটি মনোযোগের সাথে শোনার জন্য, দেখার জন্য এবং আমার ক্লাসে তোমরা ইনভলভ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো এবং নতুন বছর তোমাদের সবার জীবনে সাফল্য বয়ে আনুক সেই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।